আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। নতুন এক ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ম্যানচেস্টার শহরটা দেখতে থাকুন এবং আমরা আজকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশন রুলসে কী কী পরিবর্তন আসলো বা 22শে জুলাই নিয়ে এত কেন কথাবার্তা হচ্ছে, কী এমন চেঞ্জ হতে যাচ্ছে 22শে জুলাই পরে, সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি। এখন আমি যদি আপনাদেরকে শর্ট বলি, হ্যাঁ, লং স্টোরি শর্ট যদি করি, সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনার যে এমপ্লয়ার আছে সেগুলো খুবই হাই স্কিল্ড কর্মী নিয়ে আসতে হবে এখন থেকে। আর তারা চাইলেই মানে কম টাকায় যে কর্মী রাখবে, স্পল করবে, সেটা পারবে না। সেকেন্ডলি, স্কিল্ড ওয়ার্কার রুটে যারা আছেন তারা কিছু ছাড় পেলেও নতুন পেমেন্ট রেশল্ট সবার জন্যই সমান। থার্ডলি, কেয়ার ওয়ার্কারদের জন্য স্পন্সরশিপ এখন শুধুমাত্র ইউকের অভ্যন্তরে হবে, ইউকের বাইরে থেকে আর নতুন কোনো কেয়ার ওয়ার্কার আসবে না। এবং চার, আগের তুলনায় যে শর্ট লিস্টেড আপনার পেশাগুলো ছিল সেগুলো অনেক কিছুই বাদ পড়ছে। আর এ বিষয়ে আমরা একটু ডিটেলসে আলাপ আলোচনা করি। সো প্রথমত, যখন আপনার 12ই মে 2025 কথা মনে আছে? 12ই মেতে কী হয়েছিল 2025-এ? হ্যাঁ ভাই, ঠিক বলছেন, 12ই মেতে হচ্ছে আমাদের যে ইমিগ্রেশন হোয়াইট পেপারটা আছে সেটা প্রকাশ পেয়েছিল। আর ইমিগ্রেশন হোয়াইট পেপারে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোকপাত করা হয়েছে সেটা হচ্ছে মাইগ্রেন্ট। এখন কি করবে তারা? মাইগ্রেন্ট কমাবে, মাইগ্রেন্ট কমাবে, মাইগ্রেন্ট কমাবে, এটা হচ্ছে তাদের মূল কথা। এখন মাইগ্রেন্ট কমানোর ক্ষেত্রে কী করা যেতে পারে? সো ফার্স্ট অফ অল, স্টুডেন্ট ভিসার দিকে অনেক মনোযোগ দেওয়া হয়েছে, স্টুডেন্ট ভিসা কমানো হয়েছে। ইভেন আপনারা জানেন যে অনেকের রিফিউজালও দেখতেছেন ইদানিং। স্টুডেন্ট ভিসা যেগুলো ন্যায্য সেগুলো তো দিচ্ছে, বিকজ ইউকে তো ইউনিভার্সিটিগুলো তো খায়া পরে বাঁচতে হবে নাকি। এবং সাথে সাথে যারা হাই স্কিল পোলাপানগুলো আছে সেগুলো সবারই ভিসা হচ্ছে। যারা একটু লো স্কিল বা ইংলিশে একটু দক্ষতা কম, তাদের দেখা যাচ্ছে বেশিরভাগই ভিসা রিফিউজাল হয়ে যাচ্ছে। যাদের ইন্টারভিউ ফেসটা ভালো হচ্ছে সবাই ভিসা পাচ্ছে, যাদের ইন্টারভিউ ফেসটা খারাপ হচ্ছে তারা ভিসা পাচ্ছে না। এখন এই যে পরিবর্তনটা আসলো সেটা কী করতে তার ইমিগ্রেশন ইমিগ্রেশন যে কী বলে সেটাকে হোয়াইট পেপারটা আছে সেটা হচ্ছে আপনার 1 জুলাই সংসদে আসলো এবং এইখানে এসে সেটা আইনে পরিণত হয়ে গেল। এখন আইনে পরিণত হওয়ার পরে এইটাকে নাম দেওয়া হইলো ইমিগ্রেশন রুলস HC-997। এবং এর ক্ষেত্রে কী কী জিনিসগুলো আসলো 22শে জুলাই 2025 থেকে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এতদিন ইউকে গভর্নমেন্ট জায়গা বুঝতেছিল না যে কোন জায়গায় হাত দিলে আমাদের সমস্যার সমাধান হবে, বাট এইবার আমার মতে ইউকে গভর্নমেন্ট একদম প্রপার জায়গায় হাতটা দিয়েছে, সেটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার ভিসা। এখন স্কিল্ড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে তারা কী কী করছে? তারা মূলত যা যা করছে সবগুলো স্কিল্ড ওয়ার্কার ভিসাকে কেন্দ্র করেই করছে, যাতে করে বাকি সবার প্রেশার পড়ে যায় এবং মাইগ্রেন্টের পরিমাণটা কমে যায়। এখন কী কী জিনিসগুলো আসলো? ফার্স্ট অফ অল, আপনারা জানেন যে স্কিল্ড ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে একটা সময় ছিল যখন RQF, RQF মানে তো বুঝেন, রেগুলেটেড কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক। দ্যাট মিনস আপনি হচ্ছে যে স্টাডিগুলো করতেছেন সেটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে তারা হচ্ছে বিবেচনা করে কোনটা কোন লেভেলের, এবং সেক্ষেত্রে RQF লেভেল 3টাই ছিল এক সময় যথেষ্ট পরিমাণ। দ্যাট মিনস আমি যদি সেটাকে বলি বাংলাদেশে ইন্টারমিডিয়েট অথবা এ লেভেল পর্যন্ত যারা ছিল তারা স্কিল ওয়ার্কার ভিসাটাই অ্যাপ্লিকেশন করতে পারতো। বাট নাও দ্য স্টোরি হ্যাজ বিন চেঞ্জড। এখন যারা হচ্ছে RQF লেভেল 3তে আছে তারা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা চাইলেও অ্যাপ্লিকেশন করতে পারবে না। সেক্ষেত্রে আপনার RQF লেভেলটা 6 হওয়াটা জরুরি, এবং RQF লেভেল 6টা হচ্ছে আপনার অনার্স অথবা ডিগ্রি সমতুল্য। আর ডিগ্রি বলতে বাংলাদেশে যে ডিগ্রি সেই ডিগ্রি না, ডেফিনেটলি অনার্স ডিগ্রি সমতুল্য, ঠিক আছে, ব্যাচেলর বেসিকলি। সো এটা হচ্ছে RQF লেভেল 6। তার মানে এখন থেকে শুধুমাত্র যারা RQF লেভেল 6টা আছে তারাই শুধুমাত্র কী করতে পারবে? স্কিল ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং প্রায় 180টা পেশা যেটা কিনা বাদ পড়তেছে হচ্ছে আপনার শর্ট লিস্ট থেকে, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে পারতেছেন একটা বড় সড়ো চেঞ্জেস আসতেছে। সেকেন্ড অফ অল, এখানে যে জিনিসটা আছে যে ট্রানজিশনাল যে টার্মটা আছে সেটা কিভাবে করবে? দেখেন, আগের যেগুলো ছিল না শর্ট লিস্ট যেগুলো ছিল, ওইখান থেকে নতুন যে টেম্পোরারি শর্ট লিস্টটা এখানে শর্টেজটা দেওয়া হয়েছে, এবং কিছু কিছু মানে কোন কোন পেশাতে শর্টেজ আছে কি দেওয়া হয়েছে সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলে দিচ্ছি। এখন যে জিনিসটা হচ্ছে, যারা ইতিমধ্যে পেয়ে গেছে স্কিল ওয়ার্কার ভিসা অথবা 21 তারিখের মধ্যে পাওয়া যাবে ভাই, তাদের জন্য কোনো রকম কোনো সমস্যা নেই, তারা 5 ইয়ার্সের জন্য থাকতে পারবে স্কিল ওয়ার্কার ভিসাতে। বাট ওই যে যেটা বললাম যে যারা হচ্ছে আপনার যে স্যালারি থ্রেশহোল্ড আছে সেটা সবার ক্ষেত্রে সেম, এইখানে কোনো রকম কোনো ছাড় নেই, ঠিক আছে। সো স্যালারি থ্রেশহোল্ডের ক্ষেত্রে সবার সেম। তো এইখানে বিষয়টা হচ্ছে, আপনার যদি 21 তারিখের মধ্যে হয়ে যায় স্কিল ওয়ার্কার ভিসা, আপনার টেনশনের দরকার নেই, আপনি 5 ইয়ার্সের মধ্যে 5 ইয়ার্স রুটে আছেন। কিন্তু আপনার যদি এর পরবর্তীতে চলে যায় 22 তারিখ সকালবেলা ডিসিশন আসে, ইউ আর ইন দ্য 10 ইয়ার্স রুট নাও। ওকে, এরপর যে জিনিসটা হচ্ছে বেতন বৃদ্ধিটা কীভাবে করছে। এখন আমি আপনি আমরা যারা হচ্ছে কিনা স্কিল ওয়ার্কার ভিসাতে যাব, জেনারেল স্কিল ওয়ার্কার যেটাতে,
সেই ক্ষেত্রে আগের যে বেতনের থ্রেশহোল্ডটা ছিল সেটা ছিল 38,700 পাউন্ড। দ্যাট মিনস আপনি যদি বছরে 38,700 পাউন্ড কামান, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 5 বছর পর আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এই 38,700-এর উপর আপনি কী করতেছেন, ভ্যাট দিতেছেন, তাই না? দ্যাট মিনস কত, আপনি প্রতি মাসে যদি একটা নর্মাল হিসাব করেন, এখানে অনেক প্যাচগুলো থাকে, আমি এত প্যাচগুলো যাচ্ছি আপনাদের এখানে জাস্ট একটা নর্মাল আইডিয়া দেওয়ার যে হিসাব করতেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি মাসে অ্যাভারেজ আপনার 3,225 পাউন্ডের মতো ইনকাম করতে হবে, এবং সেটার যদি আপনি 20% হিসাবে ট্যাক্স কাউন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্সের পরিমাণটা দাঁড়াবে হচ্ছে 645 পাউন্ড। সেটা ছিল প্রিভিয়াসলি, বাট এখন যেটা করা হয়েছে সেটাকে 41,700 করে দেওয়া হয়েছে। দ্যাট মিনস 3,000 বাড়ানো হয়েছে। এবং এই ক্ষেত্রে যেটা হবে, আপনি যদি 12 মাসের একটা নর্মাল হিসাব করেন, 3,475 পাউন্ড আপনার প্রতি মাসে লিস্ট ইনকাম করতে হবে, এবং সেটার পরে 20% ট্যাক্স মানে হচ্ছে 695 পাউন্ড। দ্যাট মিনস 700 পাউন্ডের মতো আপনার ট্যাক্স দিতে হবে। সেটা কত বছর? 10 বছর আপনি ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, ঠিক আছে? এর বাইরে এদিক ওদিক অনেক কিছু আছে, আমি এত কঠিন হিসাবে যেতেছি না। আপনি স্টুডেন্ট ভিসা আসবেন, আসার আগে আপনার যতটুকু নর্মাল আইডিয়া নেওয়া উচিত আমি সেই আইডিয়াতে যাচ্ছি। এরপরে ডিটেলসে বললে অনেক কিছুই বলা যায়, ওগুলো আমি বলবো পরবর্তীতে। তো এইটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেজ অফ বৃদ্ধি। কিন্তু এছাড়াও হচ্ছে বাড়ছে, যারা হচ্ছে আপনার ধরেন যে রিলেটেড লেভেলে পিএইচডি করতেছে, তাদের ছিল 34,830 পাউন্ডস, বাট সেটাও ইনক্রিজ হয়ে এখন হচ্ছে 37,500 পাউন্ড। এছাড়া হচ্ছে যারা আপনার স্টেম পিএইচডি আইএসএল অথবা নিউ এন্ট্রেন্ট হিসেবে আছে, নিউ এন্ট্রেন্ট একটা ভিসা আছে 4 ইয়ার্স মেয়াদি, ওইটা বিষয়ে আমি আপনাদের সাথে একদিন কথাবার্তা বলবো। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি একটা কথা বলিনি। এটা একটা ভালো সুযোগ, আবার ভালো সুযোগও না বলতে পারেন, কারণ ওটা 4 বছরের একটা ব্যাপার স্যাপার আর কি। সো এই ক্ষেত্রে যেটা হয়, 30,960 পাউন্ড ছিল হচ্ছে পেমেন্ট রেশিও, যেটা এখন দাঁড়িয়েছে 33,400-এ। এবং এর আগে যেগুলো আছে দুইটা আছে, একটা হচ্ছে পিএইচডি প্লাস টুটে থাকা যারা ছিল, আরেকটা হচ্ছে আপনার 4 এপ্রিল 2024-এর আগে যারা ছিল তাদের ক্ষেত্রে। তার মানে পেমেন্ট রেশিওর ক্ষেত্রে কারোই মাফ নেই, পেমেন্ট রেশিওর ক্ষেত্রে সবারই বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে কোনো মাফ নেই, এটা বাড়বে আর কি, কিছু করার নেই। এরপর আসে হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসার কথা বলি। কেয়ার ওয়ার্কার ভিসার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখেন, আউট অফ দ্য ইউকে কোনো রকম ভিসা চাচ্ছে না। দ্যাট মিনস কোনো একজন যদি কেয়ার ওয়ার্কার ভিসা থাকতে চায়, সেক্ষেত্রে তার ভিসাটা ডেফিনেটলি উইদিন ইউকে নিতে হবে। এখন এই জিনিসটা কেন এইভাবে করলো? বিকজ যখন লাস্ট টাইম আমাদেরকে একটা সুযোগ দেওয়া হলো ইন 2023 কেয়ার ওয়ার্কার ভিসার ওপর হিউজ পরিমাণ কেয়ার ওয়ার্কার ভিসা দেওয়া হলো, এবং এই সুযোগটা মোটামুটি সবাই লুইফে নিছে। কীভাবে নিছে? আপনার ধরেন যে আফ্রিকান, তারপর হচ্ছে এশিয়ান, এইসব কমিউনিটির লোকজন যারা আছে তারা এখানে কেয়ার ওয়ার্কার ভিসাতে আসছে তো ঠিকই, বাট এরপর কেয়ার ওয়ার্কার ভিসা কাজই করে না, তারা এদিক ওদিক মুভ করে গেছে, চিটকা পড়ছে। সো এই জিনিসটা একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা করছে, যে অনেকে আছে হচ্ছে জব হারাইছে, অনেক কেয়ার হোম আছে বিট্রে করছে, অনেক হচ্ছে যারা কাজে আসছে তারা বিট্রে করছে। কেয়ার হোমগুলো কীভাবে বিট্রে করছে? 10,000 পাউন্ড 20,000 পাউন্ড এক একজনের কাছে ভিসা আপনার কল লেটারগুলো সেল করছে, স্পন্সরশিপ দিচ্ছে, বাট এর পরবর্তীতে তারা সেই জিনিসটাকে তাদেরকে জব পর্যন্ত আর নেয়নি, তাদের জবের ব্যবস্থা করে দেয়নি। সো এই ক্ষেত্রে যারা লোকজন ছিল তাদের কি একটা লসের পর্যায়ে চলে যেতে হইলো, এবং তারা হচ্ছে দেখা যাচ্ছে আবার স্পয়েলড হইলো, বিভিন্ন জায়গায় এদিক ওদিক টুকিটাকি কাজ টাজ করে কোনো মতো চলতেছিল। সো এখন যেটা করতে হবে, স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে যারা হচ্ছে উইদিন দ্য ইউকে আছে, তারা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসাটা নিতে হবে। এবং নাম্বার 2, যেটা ক্লিয়ার কাট বলা হয়নি, বাট আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, কোনো স্টুডেন্ট ভিসা থেকে কেয়ার ওয়ার্কার ভিসার দিকে মুভ করতে পারবে না, ঠিক আছে? এটা মাথায় রাখেন, যারা স্টুডেন্ট রুটে আছে তারা হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসায় মুভ করতে পারবে না। যেমন আমি আমার ফ্রেন্ডে সাজেস্ট করছিলাম কিছুদিন আগে যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি পাকিস্তানি ফ্রেন্ড আর কি, কেয়ার ওয়ার্কার ভিসাতে মানে কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করতেছে, এটাই করতে থাকো, কিন্তু তোমার স্পন্সরশিপ নেওয়াটা ইজি। পিএসডব্লিউতে না গিয়ে তুমি স্পন্সরশিপ নিয়ে নাও, তুমি হচ্ছে সরাসরি দেখা যাচ্ছে যে 5 বছর রুটে চলে যেতে পারবা। এখন 5 বছর রুটে 10 বছর হয়ে গেলো, তার জন্য আরেকটা প্রবলেম দাঁড়া হয়ে গেলো। এরপর হচ্ছে সে এটা আর কী করবে, সে টেনশনে আছে এখন এটা নিয়ে। সো এটা সলিউশনটা দেখি কী বের করা যায়। সো এইটা একটা গেল, তার মানে আপনি স্টুডেন্ট অবস্থা থেকে যেতে পারতেছেন না, এবং ক্যারিয়ার ওয়ার্কার ভিসা শুধুমাত্র ইউকের মধ্য থেকেই যাবে। এবং এর পাশাপাশি বর্তমান স্কিল ওয়ার্কার যারা আছে, বললামই তো বেতনের ব্যাপারটা, আর হচ্ছে আরকিউ অফ লেভেলের ব্যাপারটা, আর হচ্ছে সাপ্লিমেন্টারি জব যদি আপনি পাশাপাশি কাজ করতে চান, সেই ক্ষেত্রে দুইটা জিনিস। নাম্বার 1, আপনার যে বর্তমান কোম্পানি আছে তারা আপনাকে পারমিশন দিতে হবে যে আপনি সাপ্লিমেন্টারি একটা জব করতে পারবেন। আর নাম্বার 2, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যে শর্ট লিস্ট বা টিএসএল যেগুলো আছে সেগুলোতেই কাজ করতে হবে, এর বাইরে আপনি কাজ করতে পারবেন না। এর বাইরে কাজ করতে গেলে অনেক রকম কোশ্চেন আছে, ওই ক্ষেত্রে আপনার কোশ্চেন এগুলো মেনটেন করে যদি করতে পারেন সেই ক্ষেত্রে করতে পারবেন।
এখন কোন কোন জিনিসগুলা মানে টিএসএল পেশা আছে, যেমন ধরেন আমি যদি আপনাদেরকে বলি কিছু কিছু পেশার কথা যেগুলো শর্টেজ এখনও আছে, তাহলে একটা করে যদি আমি আসি, আপনি দেখতে পারবেন এখানে আসলে লিস্ট পুরোটা দেওয়া আছে, প্রিভিয়াসটা আর বর্তমানটা। তো টেম্পোরারি শর্টেজ যেটা আছে, যেমন ধরেন যে লজিস্টিক্স, তারপর ডিরেক্টর অফ কনসালটেন্সি সার্ভিসেস, ল্যাবরেটরি টেকনিশিয়ানস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, তারপর ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে টেকনিশিয়ানস অ্যান্ড তার যে অনেকগুলাই আছে, ক্যাড ড্রয়িং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলো তো আছে, ঠিক আছে। সো এগুলোতে যদি আপনি ঢুকতে চান তাহলে ঢুকতে পারেন, এটা একটা লিস্ট সম্পূর্ণ দেওয়া আছে। আমি আপনাদেরকে আরও ইজি করে দিই, আপনি যদি গুগলে গিয়ে এইভাবে লেখেন যে টিএসএল শর্ট লিস্ট বা টিএসএল জব শর্ট লিস্ট, তাহলে দেখবেন আপনার সামনে পুরো একটা লিস্ট চলে আসছে এইটা, তাহলে হচ্ছে আপনার জন্য ইজি হয়ে যাবে। এখন আমি একটু যদি সামারাইজ করতে চাই তাহলে ভাই কী কী দাঁড়াইলো মূলত আমাদের হোয়াইট পেপার পরে এখানে এসে কী কী দাঁড়াইলো। নাম্বার 1, আপনি পিএইচডব্লিউ, এখনও অ্যাকুরেট ডেটটা বলেন, বাট পিএইচডব্লিউটা এটা 18 মান্থ হচ্ছে, এটা 100% কনফার্ম। নাম্বার 2, আপনার যে গ্র্যাজুয়েট রুটটা আছে, আপনি যদি আইএলআর পাইতে চান সেই ক্ষেত্রে আপনার 5 ইয়ার্স থেকে সেটা 10 ইয়ার্স হয়ে গেছে, এটা আর কনফার্ম হয়ে গেল। নাম্বার 3, আপনার পেমেন্ট রেশিওটা বাইরে গেল, সেটা হচ্ছে 41,700 পর্যন্ত চলে গেল এখন। দ্যাট মিনস আপনার মাথায় ধরে রাখেন প্রতি মাসে 700 বানানো মতো অ্যারাউন্ড আপনার ট্যাক্সটা চলে আসতেছে। নাম্বার 4, আপনি আর কোনো কেয়ার ওয়ার্কার ভিসায় যাইতে পারতেছেন না, স্টুডেন্ট ভিসা থেকে সরাসরি। সো এই ক্ষেত্রে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ বা রাস্তা বন্ধ হয়ে গেল। আর সত্যি কথা বলতে কি, এখানে এসে কি আপনার তাহলে আসাটা উচিত হবে কিনা, আমি যদি বলি ভাই আজকে পর্যন্ত আপনি যদি এই পর্যন্ত থিঙ্ক করেন, তাহলে আমি বলবো যে ভাই এই মুহূর্তে আপনাদের ইউকে মুভ করাটা আসলে একটা বোকামি হবে। তো কখন আপনার মুভ করা উচিত? দুইটা সিচুয়েশনে। নাম্বার 1, ইফ ইউ হ্যাভ ইনাফ মানি, আপনার হয়তো বা কিছু কম টাকা পয়সা ইনকাম করলে কোনো সমস্যা নেই, ওই ক্ষেত্রে আপনি ইউকেতে ইজিলি মুভ করতে পারেন, ইস স্টিল আ গুড চয়েস, আমি ডেফিনেটলি বলবো। অথবা আপনি যদি কোনো কাজটা রেডি থাকে তো সেই ক্ষেত্রে আপনি মুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর নাম্বার 2, যদি আপনি জাস্ট 2টা বছর ওয়েট করেন, ভাই আমি ড্যাম শিওর দিয়ে বলতেছি গত 2 বছর গভর্নমেন্ট যেভাবে তাড়াচ্ছে না, নেক্সট 2 ইয়ার্স পর তারা হচ্ছে ঠিক সেইভাবে পায়ে ধরে মানুষটা নিয়ে আসবে। মানে আমি একটা খারাপভাবে হয়ে গেল, মানে তারা হিউজ পরিমাণ লোকজনকে নিয়ে আসবে বিভিন্ন রকম জায়গাতে কাজে লাগানোর জন্য। সো এটা হইতে থাকে, একবার পিএইচডব্লিউ অফ করে, একবার পিএইচডব্লিউ অন করে, একবার দেখা যাচ্ছে ওয়াইফ নিয়ে আসতে পারে না, একবার নিয়ে আসতে পারে, এরকম হইতেই থাকে। সো এটা আপনাদের ক্ষেত্রেও হইতেই থাকবে। আই থিঙ্ক আপনাদের একটা প্রপার আইডিয়া হয়েছে যে কী কী চেঞ্জেসগুলো আসলো। এই 4টাই মেজর চেঞ্জেস, এর বাইরে কোনো চেঞ্জেস নেই। এবং এরপর আমি আরও 2টা ভিডিও ড্রপ করবো ইনশাল্লাহ। আরও যদি কারো কোনো কোশ্চেন জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করবেন এখানে, এবং এই কমেন্টগুলোর উপর বেস করে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সো আপনাদের জন্য আর কি বুঝতে সুবিধা হবে, বিকজ এখন দেয়ালে পিঠ থাকার মতো একটা সিচুয়েশন হয়ে গেছে, আমাদের এখন খুবই বুঝেশুনে কাজ করতে হবে। আমার কি অ্যাকচুয়ালি এতগুলো টাকা খরচ করে ইউকে আসা উচিত, নাকি আমি এর লিটারালি হাফ খরচ করে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে চলে যেতে পারতেছি, পোল্যান্ড যেতে পারতেছি আমি, দেখা যাচ্ছে যে কী বলবো সেটাকে, ডিফারেন্ট কান্ট্রিতে, হাঙ্গেরিতে যেতে পারতেছি, আরও কয়েকটা কান্ট্রি আছে যারা হচ্ছে পোলাপান নিচ্ছে। আজ এই পর্যন্তই কথা আর বাড়াবো না। যদি আমার ভিডিও আপনাদের বড় মতো ভালো লাগে থাকে, আমি আজ পর্যন্ত একটা গালিও শুনি নেই, সো আলহামদুলিল্লাহ ভালোই লাগে আপনাদেরকে, আমি জানি। ভালো না লাগলো ভাই গালি টালি দিয়ে না, ভুল ধরা দিয়ে আমি ডেফিনেটলি যাবো সংশোধন করে নেবো ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই, আর ফালতু কথা বাড়াইতেছি না। যদি আপনাদের মনে হয় যে ভাই আরও কিছু ইনফরমেশন দরকার, কমেন্ট করেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে জানাবো যে কী কী চেঞ্জেস হতে পারে, বা আপনি কোন দিকটা দিয়ে আগালে আপনার জন্য ভালো হয়। আর থাকে না কারো যে বাজেট জনিত সমস্যা থাকে, আমার এত বাজেট এত মধ্যে আসা উচিত হবে কিনা, সেক্ষেত্রে আমি আশা করতেছি আপনাকে একটা প্রপার আইডিয়া দিতে পারবো যে আপনার যদি বাজেট এত নিচে চলে যায় আপনি আইসেন না। সোজা এসে আপনি 70%-এর নিচে যদি এখন পে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি না আসাটাই বেটার, বিকজ ইউ হ্যাভ আ লট অফ চ্যালেঞ্জেস টু ফেস নাও। আজ এই পর্যন্তই, সাইনিং অফ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।